প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান। রাস্তা আটকে রাজনৈতিক কর্মসূচি না করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ। রাস্তা এইভাবে করে বন্ধ করে দেওয়া হয় তাতে কিন্তু দলের বদনাম হবে, মানুষের কষ্ট হবে। ঠিক আছে, এইভাবে প্রতিদিন রাস্তা বন্ধ করা যাবে না। যেভাবে সাধারণ স্বাভাবিক বিষয় সেটি আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে স্বাভাবিক থাকে সবকিছু। সারা দেশে তেলের জন্য পাম্পে পাম্পে অপেক্ষা, অনিয়ম তদারকিতে কর্মকর্তা নিয়োগ, পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। তেলের কোনো সাপ্লাইয়ের কোনো ঘাটতি নেই, কিন্তু ঘাটতি আর্টিফিশিয়ালি তৈরি হয়েছে, কাজে এটা যাতে না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আজকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভূমধ্যসাগরে নৌকা ডুবে 22 অভিবাসী প্রত্যাশীর মৃত্যু, জীবিত উদ্ধার 26 জন। হতাহতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশ ও সুদানের। দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলীয় নেতা কর্মীদের উষ্ণ ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী। তবে নেতা কর্মীদের চাপে সড়কে যান চলাচল বন্ধ হওয়ায় ক্ষুব্ধ হন বিএনপি চেয়ারম্যান। বলেন, বিএনপি সরকারের ওপর মানুষের অনেক প্রত্যাশা, তাই নেতা কর্মীদের মানুষের সমস্যার কারণ না হওয়ার নির্দেশ দেন তিনি। বিএনপি চেয়ারম্যান জানান, সাংগঠনিক কাজে এখন থেকে প্রায়ই নয়াপল্টনে আসবেন তিনি। বিএনপির আন্দোলন সংগ্রামের সাক্ষী নয়াপল্টনে প্রধানমন্ত্রী তারেক রহমান। মুহুর্মুহু স্লোগান আর উষ্ণ ভালোবাসায় প্রিয় নেতাকে বরণ করেন নেতাকর্মীরা। শুরুতেই বৈঠক করেন দলের নেতাদের সাথে, ডেকে নেন অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের। গভর্নমেন্টের জায়গায় কাজ করবে, দেশের জনগণের কাজ করবে। আমরা সংগঠনের জায়গায় কাজ করব, সংগঠনকে সুসংগঠিত রাখবো। সরকারে গেলে যে কাজগুলো ব্যস্ততা থাকতে হয় মন্ত্রী এমপিদের, স্বাভাবিক কারণে আমার মনে হয় দলকে আলাদা করলে খুব ভালো হয়। যারা 5 তারিখ আগে যারা কাজ করে রাজপথে ছিল তাদেরকে মূল্যায়ন করে যারা রাজপথে এবং দলকে আরো সুসংগঠিত করুক। আমরা জনগণের প্রত্যাশা পূরণের জন্য নিরলসভাবে কাজ করব বলে আমরা বিশ্বাস করি। পরে কার্যালয়ের ব্যালকনিতে দাঁড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন বিএনপি চেয়ারম্যান। জানান, সাংগঠনিক কাজে নয়াপল্টনে আরও আসবেন তিনি, তবে শর্ত হচ্ছে বন্ধ করা যাবে না সড়কের যান চলাচল। অফিসে আমি আরো আসবো, কিন্তু এরকম রাস্তা বন্ধ করা যাবে না। আর যদি এরকম রাস্তা বন্ধ হয় তাহলে আমার পক্ষে অফিসে আসা সম্ভব না। কিন্তু অফিসে আসলে নেতাকর্মী সকলের সাথে দেখা সাক্ষাৎ করা সম্ভব হবে, সাংগঠনিক কাজ করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী বলেন, যে কোনো মূল্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। কাজে এখানে যে সকল নেতাকর্মী আছে, সারা দেশে আমাদের যে সকল নেতাকর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়, সেই জিনিসগুলো করা যাবে না। লন্ডন থেকে দেশে ফিরে গত বছরের 29 ডিসেম্বর নয়াপল্টনে আসেন তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত প্রায় 1.5 দশক ধরে এই রাজপথে ছিল বিএনপি নেতাকর্মীদের একমাত্র ঠিকানা। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে দলটির সাংগঠনিকভাবে অনেকাংশে স্থবির হয়ে পড়ে। তবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই নয়াপল্টন আগমন উপলক্ষে দলে সেই অচল অবস্থা কাটানোর প্রত্যাশা নেতাকর্মীদের। পাশাপাশি দলের সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার মোক্ষম সুযোগ কাজে লাগানোর প্রত্যাশাও দলটির নেতাকর্মীদের, যাতে করে রাজনৈতিকভাবে যে কোনো ধরনের সংকট সমাধানে বিএনপি বড় ভূমিকা রাখতে পারে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। অতিরিক্ত তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা ও চোরাচালান প্রতিরোধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির সংসদীয় দলের সভা শেষে কথা জানান জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানান, শনিবার বিকেল 4টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তেলের দাম যেন না বাড়ে সেই ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। চিফ হুইপ জানান, এবার ঈদ যাত্রায় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তেলের সাপ্লাই
পর্যাপ্ত পরিমাণ আছে। তেলের কোনো সাপ্লাইয়ের কোনো ঘাটতি নেই, কিন্তু ঘাটতি আর্টিফিশিয়ালি তৈরি হয়েছে কিছু মিডিয়ার কারণে এবং কিছু মানুষ অধিষ্ঠিত কিছু চোরাচালানিদের কারণে। কাজে এটা যাতে না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আজকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যাতে কোনো কৃষি উৎপাদনে কোনো রকমের মূল্যবৃদ্ধি না হয়, সংকট না হয়, সেই জন্য আমরা অতিরিক্ত ভর্তুকি দিয়ে সেই মূল্যটা আমরা ধরে রেখেছি। জ্বালানি পাচার হওয়ার যে 2-1টি ঘটনা নজরে এসছে, এগুলো আমরা কঠোর হস্তে দমন করব। ফিলিং স্টেশনগুলোতে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধারের পর নড়ে চড়ে বসাচ্ছে প্রশাসন। দেশের পাম্পগুলোতে তদারকি জোরদারে নিয়োগ দেওয়া হচ্ছে কর্মকর্তাদের। এছাড়া তেল সরবরাহ নিশ্চিতে সারা দেশের 19টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে রাজধানীতে সকাল থেকেই পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, অব্যবস্থাপনার অভিযোগ গ্রাহকদের, আর পাম্প সংশ্লিষ্টদের দাবি অনেক যানবাহনে পর্যাপ্ত জ্বালানি থাকা সত্ত্বেও চালকরা ভিড় করছেন পাম্পে, আর এতেই বাড়ছে চাপ ও ভোগান্তি। গাড়িতে পর্যাপ্ত জ্বালানি থাকা সত্ত্বেও আবার লাইনে দাঁড়িয়ে তেল নিতে আসায় পাম্প কর্মীদের সঙ্গে এ বাকবিতণ্ডা। 8টা বাজে ভাই 20 লিটার তেল নিলে এখন 10:30 বাজে, এর মধ্যে শেষ হয়ে গেছে 20 লিটার তেল। রাজধানীতে প্রায় প্রতিটি পাম্পেই এমন দীর্ঘ লাইন। প্রায় 1 ঘন্টার পর্যবেক্ষণে দেখা যায় পরিবারের এই পাম্পে অনেকেই গাড়ি ও মোটরসাইকেলে নিচ্ছেন অতিরিক্ত জ্বালানি, যদিও প্রয়োজনের ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন। আমার এটাতে ভাই প্রচুর তেল খায়, আমার তেল হয়, এটাতে আপনার ইঞ্জিন ওভারহোলিং করা হয়েছে, যে কারণে তেল প্রচুর খায়। আমার টোটাল 1500 টাকার তেল 1600 টাকার তেল ভরে, তার মানে আগে কিছু ছিল আর এখন নেওয়াতে ফুল হয়েছে। আমরা সপ্তাহে একবারই তেল ভরি। এটা যদি আমার বৃহস্পতিবার বা বুধবারও শেষ হয়ে যায় তখন আমি তেল ভরি না, আমি প্রতি শনিবারেই তেল ভরি। সরকারিভাবে রেশনিং নেই, পাম্পগুলোতে নিজেরাই তেল দিচ্ছে রেশনিং পদ্ধতিতে। লাইনে দাঁড়ানো সবাই যেন তেল পান, সেজন্যই এই সিদ্ধান্ত। 30 লিটার তেল আনে বা 40 লিটার 50 লিটার তেল আনে, মিনিমাম 30 থেকে 35 লিটার তেল প্রত্যেকটা গাড়িতেই আছে। 2-1টা গাড়ি হয়তো হাতে কোনো না থাকতে পারে, তারপরও আসে। ম্যাক্সিমাম কাস্টমারই এই গাড়িতে 20 লিটার তেল আপনি যা দেখেন যে ট্যাঙ্কি ফুল, বললাম তাদের অল্প একটু খালি হয়েছে, তারা এটা নিতে আসে। আবার কেউ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, আবার কেউ কয়েকটি পাম্প ঘুরে তেল না পেয়ে দাঁড়িয়েছেন আরেক পাম্পের লাইনে। তেল তো পাওয়া যাচ্ছে না, আমি তো বাটা থেকে আসছি, বাটার ওদিকে পাম্প বন্ধ, তো এটাতে নিলাম। পূর্বাচল গেছি, ওখানে বন্ধ, পরে একটা ট্রিপ নিয়ে এখানে আসছি, এখানে সিরিয়াল দেখি তেল দিতে আছে, যে কারণে এখানে আসছি। দুপুরের পর ডিপো থেকে তেলবাহী গাড়ি পৌঁছালে শুরু হয় সরবরাহ। তবে কিছু পাম্পে তেল মজুদ রাখার অভিযোগও আছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি পাম্পে নজরদারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রত্যেক পাম্পের তদারকিতে থাকবেন একজন কর্মকর্তা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরের পাম্পে কর্মকর্তা নিয়োগ দেবে বিপিসি। জেলা উপজেলায় কাজ করবেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চালক ও পাম্প সংশ্লিষ্ট সবাই। সরকারি এখানে একজন লোক কর্মকর্তা দেওয়া হয়, সেক্ষেত্রে পাম্প মালিকেরাও দুর্নীতি করার সুযোগ পাবে না এবং যারা গ্রাহক আছে তারাও সুষ্ঠুভাবে এবং ভালোভাবে তেলটা পাবে। অবশ্যই সরকারের এমন উদ্যোগ নিয়ে আমরা ধন্যবাদ জানাই সরকারকে, যে এরকম উদ্যোগ। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে যদি তেল দেয় তাহলে আমরা সাধারণ মানুষকে আসলে তেল দেওয়া সান্ত্বনায় দরকার, এছাড়া কোনো পক্ষে সম্ভব না। গেল কয়েকদিন চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন পাম্পে মজুত করা তেল পাওয়া গেছে। নিয়মিত নজরদারি থাকলে এ মজুত ঠেকানো যাবে। প্রত্যাশা অপেক্ষায় থাকা চালক আর পরিবহন সংশ্লিষ্টদের। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত এবং অবৈধভাবে মজুত ঠেকাতে 9 জেলার 19টি তেল ডিপোতে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে ডিপোগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। রবিবার ময়মনসিংহের ফুলপুরে 24,000 লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। জামালপুর টাঙ্গাইল আঞ্চলিক সড়কের পিটিআই মোড়ে জুই এন্টারপ্রাইজ ডিলার পয়েন্টের সামনে বিক্ষোভ করেন তারা। ফলে সড়কে কিছু সময় বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। রূপগঞ্জে পরিমাণের চেয়ে অতিরিক্ত তেল না দেয়ায় একটি পেট্রোল পাম্পে হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতা কর্মীদের বিরুদ্ধে। এইভাবে যে জনদুর্ভোগ, এইভাবে যে সারাদিন একটা তেলের পিছনে যদি আমাদের লেগে যায়, তাহলে আমরা বাকি সারাদিন কাজ করব কিভাবে? ওষুধ কোম্পানিতে চাকরি করি, কিন্তু আমার সারা দিনটা আজকে এখানে লেগে যাচ্ছে। আমাদের চাহিদা অনুযায়ী জ্বালানিটা সরবরাহ করা হয়, তাহলে আমরা ভোক্তাদের চাহিদা পূরণ করতে পারবো। স্টক রেজিস্টারে তাদের দেখা যাচ্ছে যে এখানে কোনো তেল নাই, শূন্য, পেট্রোলের কোনো তেল নাই। তারপরে আমরা তাদের যে ড্রামগুলো আছে এগুলো চেক করে দেখি যে প্রায় 12টার মতো ড্রাম, আনুমানিক কম করে হলেও 1000 লিটার পেট্রোল এখানে মজুদ আছে।
অবৈধ পথে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে ভূমধ্যসাগরে মৃত্যু হচ্ছে 22 অভিবাসন প্রত্যাশীর। আশঙ্কা করা হচ্ছে তাদের অধিকাংশই বাংলাদেশ ও সুদানের নাগরিক। শুক্রবার গ্রিস উপকূলের কাছে একটি নৌকা থেকে জীবিত উদ্ধার করা হয় আরও 26 জনকে, যাদের মধ্যে 21 জনই বাংলাদেশি। বাকিদের মধ্যে 4 জন দক্ষিণ সুদান ও 1 জন চাঁদের নাগরিক। উদ্ধারকৃতদের মধ্যে 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, ইউরোপ যাওয়ার সময় অভিবাসন প্রত্যাশীদের নিয়ে পথ হারিয়ে ফেলে নৌকাটি। টানা 6 দিন ঘুরে বেড়ায় উদ্দেশ্যহীনভাবে। সে সময় প্রতিকূল আবহাওয়া এবং খাবার ও পানির অভাবে মৃত্যু হয় অনেকের। উদ্ধারকৃতরা জানান, দালালদের নির্দেশে সমুদ্রে ফেলে দেয়া হয় মরদেহ। ভূমধ্যসাগরে মারা যাওয়া অভিবাসন প্রত্যাশীদের মধ্যে সুনামগঞ্জে 6 জনের পরিচয় নিশ্চিত করেছে জেলা প্রশাসন। শুক্রবার গ্রিস উপকূলের কাছে একটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। নিহত 6 জন হলেন ফাহিম, সাজিদুর, শাহানুর, মজিবুর, ময়না ও আহমদ জয়। মৃত্যুর সংবাদের পর পরিবারগুলোতে চলছে শোকের মাতম। 6 জনের যুবকের 4 জন দিরাই উপজেলার, 1 জন জগন্নাথপুর উপজেলার ও 1 জন দুয়ারা বাজার উপজেলার বাসিন্দা। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরেছেন নগরবাসী। সকাল থেকে বাস, ট্রেন, লঞ্চে ছিল ভিড়। তবে এবার ঈদযাত্রায় দুর্ঘটনা বেশি থাকায় যাত্রীদের মাঝে বিরাজ করছে আতঙ্ক। বিশেষভাবে সড়ক পথে যারা ফিরছেন তারা জানিয়েছেন দুশ্চিন্তার কথা। শনিবারও কমলাপুর রেল স্টেশনে ঢাকা ফেরা মানুষের চাপ। যাত্রীরা জানালেন, ট্রেন ভ্রমণ ছিল স্বাচ্ছন্দ্যের। ভিড় হলেও নিরাপদে ঢাকায় ফিরতে পারায় সন্তুষ্ট তারা। যাত্রীর এত পরিমাণ চাপ ছিল, মোটামুটি অনেক টেনশন ছিল যে এবার ঈদে অনেক দুর্ঘটনা অনেক জায়গায় হয়েছে। জার্নিটা অনেক কঠিন হয়েছে, আজকে অনেক ভিড় হয়েছে, মারাত্মক। উঠবার মতন ক্ষমতা নাই। ভোগান্তি ওইভাবে বলা যাবে না, কারণ আমরা তো আসলে সবাই মিলেমিশেই যাওয়া আসা করতে অভ্যস্ত, ছাদে টাদে সব জায়গায়। এদিকে ঢাকামুখী গাড়ির চাপ দেখা গেছে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালেও। নির্বিঘ্ন ছিল সড়কপথের যাত্রাও। আমরা খুব সুস্থভাবে আইছি, কোনো সমস্যা হয়নি। খুবই ভালো হয়েছে, গেছি আইছি খুব ভালোভাবে। বাসে আসছি 1200 টাকা ভাড়া, 1400 টাকা পর্যন্ত দেওয়া লাগছে। তবে ঈদযাত্রায় দুর্ঘটনা বেশি থাকায় যাত্রীদের মাঝে দেখা গেছে উৎকণ্ঠা। আমার এইবার মনে হচ্ছে যে আর আগামীতে আর যাব না এই আতঙ্কের মধ্যে, যেভাবে ক্ষতি হয়েছে দেশের মানুষের। অনেক আতঙ্ক ছিল আসলে, কারণ হচ্ছে যে বিগত সব বছরের তুলনায় এবার হচ্ছে যে সবচেয়ে বেশি লোক মারা গেছে মনে হচ্ছে। সড়কপথে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান যাত্রীদের। ছুটি শেষে আজও লঞ্চ যোগে রাজধানীতে ফিরছে কর্মব্যস্ত মানুষ। সকালে দেশের বিভিন্ন গন্তব্য থেকে সদরঘাটে এসে পৌঁছায় লঞ্চগুলো। তাই সদরঘাটে ঢাকায় ফেরত যাত্রীর চাপ ছিল বেশি। একই চিত্র চাঁদপুর ও ভোলার লঞ্চঘাটে। ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরেছেন মানুষজন। ঈদের লম্বা ছুটি কাটিয়ে চিরচেনা শহরে ফিরছেন সবাই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহী মেডিকেলে আইসিইউতে শিশুদের মৃত্যুর ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, 11 দিনে 33 শিশু মারা যাওয়ার পরও হাসপাতালে পরিচালক ভেন্টিলেটর না থাকার বিষয়টি মন্ত্রণালয়কে জানায়নি। রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চিকিৎসার নৈতিকতা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথাই বলেন স্বাস্থ্যমন্ত্রী। 11 দিনে 33টা রোগী মারা যেতে, 33 জন বেবি মারা গেছে আমার রাজশাহীতে। সেই ডাইরেক্টর আমাদেরকে বলে নাই যে তার ভেন্টিলেটর নেই, নিউনেটিক্যাল ভেন্টিলেটর নেই। ওকে ফাঁসি কাস্টে চড়ানো উচিত। আমি ফোন করার পরে উনি, আমার ফোনের পরে উনি বলে এটা মিডিয়া একটু বাড়াবাড়ি করছে। আমি বলছি, দেন ইউ গিভ মি এ রিপোর্ট, হোয়াট ইজ দ্য ট্রুথ। কালকে রিপোর্ট দিল, সে একটা কত মিডিয়াকে ডিনাই করতে পারেনি। জাতীয় সংসদে এমপিদের হেডফোন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম অধিবেশনেই এটি ব্যবহারে অস্বস্তিতে পড়া সংসদ সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। পাশাপাশি কারণ অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। 3 এপ্রিল প্রতিবেদন জমা দেবে কমিটি। 10 দিন আগে জাতীয় সংসদের হেডফোন পরিবর্তনের সিদ্ধান্ত, রাষ্ট্রের অর্থ কোটি টাকার গচ্চা শিরোনামে প্রতিবেদন প্রচার করেছিল যমুনা টেলিভিশন। আমার মাইক অন না, হ্যান্ড মাইকে কথা বলছি, মূল মাইকটি এখনো অকেজ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রের গোলযোগ নিয়ে সমালোচনা ওঠে খোদ সংসদেই। কড়া সমালোচনা করেন সংসদ সদস্যরা। হেডফোন নিয়েও আপত্তি তোলেন এমপিরা। দাবি করেন হেডফোন পরিবর্তনের। এত বড় একটা বুঝা। জাতীয় সংসদের শব্দ বিভ্রাট এবং হেডফোন নিয়ে অনুসন্ধানে নামে যমুনা টেলিভিশন। 18 মার্চ প্রচারিত ওই রিপোর্টে
উঠে আসে ঠিকাদার প্রতিষ্ঠানের অনভিজ্ঞতা। সংসদ সচিবালয়ের বৈঠকের সূত্রে যমুনা টেলিভিশন জানিয়েছিল পরিবর্তন হচ্ছে হেডফোন। এর 10 দিন পর সংসদের শব্দ বিভ্রাটের বিষয়টি গুরুত্ব পায় সংসদীয় কমিটির প্রথম বৈঠকে। চিফ হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে কমিটির 11 সদস্য অংশ নেন বৈঠকে। সংসদ অধিবেশনে অডিও বিভ্রাটকে স্যাবোটাজ হিসেবে দেখছে সংসদীয় কমিটি। বৈঠক শেষে সাংবাদিকদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, সংসদের সাউন্ড সিস্টেমে যে জটিলতা তৈরি হয়েছিল তা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। যারা সাউন্ড বিশেষজ্ঞ এরকম লোকজন দাওয়াত করেছি যাতে আমাদের সাউন্ড সিস্টেমটা রিয়েলি প্রপারলি কাজ করে তার ব্যবস্থার জন্য আমরা অন্যদের নেতৃত্ব করেছি। দুটো জিনিস দেখবো, এখানে একটা সিকিউরিটির আসপেক্ট আছে যাতে সাপোর্টেজ হয়েছে কিনা, আর হলো রিয়েল সাউন্ড সিস্টেমের প্রবলেমটা কি তা রিজলভ করার পদ্ধতি কি। এটার জন্য তদন্ত কমিটি হয়েছে এবং তদন্ত কমিটি আগামী 3 তারিখের মধ্যে আমাদের রিপোর্ট পেশ করবে। চিফ হুইপ জানান, বৈঠকে হেডফোন পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। হেডফোনের ব্যাপারটা তো সকলেরই অভিযোগ, আমার নিজের অভিযোগ। এত বড় একটা ঢাউস হেডফোন মাথায় দিয়ে পার্লামেন্ট শোনা যায় না, মাথা গরম হয়ে যায়, কান গরম হয়ে যায়, অসুবিধা। এটা চেঞ্জ হবে। চিফ হুইপ জানান, এমপিদের কাজের সুবিধার্থে সংসদ ভবনের কাছাকাছি বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে। আগামী 10 এপ্রিলের মধ্যে আবাসন বরাদ্দ সম্পন্ন হবে বলে আশা করেন তিনি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ইরান যুদ্ধে প্রথমবারের মতো যোগ দিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। ইসরায়েলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি। দক্ষিণ ইসরায়েলের বীরশেবা ও আশপাশের এলাকাগুলোয় বেজে ওঠে সাইরেন। বিদ্রোহী গোষ্ঠীটি ব্যালিস্টিক মিসাইল ছুড়লে সতর্ক করা হয় বাসিন্দাদের। যদিও হুতিদের ছোড়া মিসাইলটি ভূপাতিতে দাবি করেছে ইসরায়েল। এই হামলার মাধ্যমে ইরানের পক্ষ হয়ে প্রথমবারের মতো মার্কিন ইসরায়েল যৌথ বাহিনীর বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থানের জানান দিল হুতি বিদ্রোহীরা। 2025 সালে ইসরায়েল হামাস যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলের উপর হামলা বন্ধ রেখেছিল সশস্ত্র গোষ্ঠীটি। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ ঘোষণা করায় ব্যাপক ঝুঁকিতে পারস্য উপসাগরে অবস্থান নেওয়া জ্বালানিবাহী জাহাজগুলো। পথটি ব্যবহার না করতে কড়া হুঁশিয়ারি দিয়েছে IRGC। এদিকে উপসাগরীয় অঞ্চল পার হতে হরমুজ বাদে নেই আর কোনো বিকল্প পথ, এমন অভিমত বিশ্লেষকদের। ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে পারস্য উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি। চলমান যুদ্ধের জেরে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড, ফিরিয়ে দিচ্ছে একের পর এক জাহাজ। এমন অবস্থায় নতুনভাবে বিশ্বে মাথাচাড়া দিয়েছে প্রবল জ্বালানি সংকট। একদিকে ওমান, অন্যদিকে আরব আমিরাতের মাঝে মাত্র 20 মাইল প্রশস্ত হরমুজ প্রণালী। উপসাগরীয় অঞ্চলগুলো থেকে জ্বালানি পরিবহনে এই প্রণালী বাদে নেই কোনো বিকল্প পথ। এ তথ্য উঠে এসেছে বিশ্লেষকদের গবেষণায়। এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে সরু প্রণালী পার হতে হয় জাহাজগুলোকে। মোটা দাগে হরমুজের কোনো বিকল্প নেই। এক পাশে ইরান, অন্য পাশে ওমান ও আরব আমিরাত। জাহাজগুলোকে গন্তব্যে পৌঁছাতে এ পথ দিয়েই যেতে হবে। ত্রিমুখী যুদ্ধে বিবাদমান দেশগুলো তো বটেই, হামলার ঝুঁকিতে জ্বালানিবাহী জাহাজগুলো। তার উপর হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের চেষ্টা করলে কঠোর পরিণাম ভোগ করতে হবে। শুক্রবার এই হুমকিও দিয়েছে IRGC। পশ্চিমা দেশগুলোর মতো কখনোই এত নৌ ক্ষমতা ছিল না ইরানের। তবে তারা প্রবেশে বাধা দেওয়ার কৌশলের উপর নজর দিয়েছে। উপকূলীয় যে কোনো জাহাজ বা ক্ষেপণাস্ত্রকে টার্গেট করার মতো যথেষ্ট সক্ষমতা রয়েছে দেশটির। পাশাপাশি ছোট নৌযানগুলো ব্যবহার করে পশ্চিমা জাহাজগুলোকে লক্ষ্যভ্রষ্ট করার কৌশলও খাটায় তারা। ইরানি ড্রোন আর সি মাইনের কথা আলাদাভাবে বলার কিছু নেই। শুধু উপসাগরীয় দেশগুলোই নয়, চলমান টানাপোড়েনে ক্ষতিগ্রস্ত বহুকাল ধরে এই পথ ব্যবহারকারী ফ্রান্সের পাশাপাশি ইউরোপের বহু দেশ। ঝুঁকির মুখে অভ্যন্তরীণ অর্থনৈতিক স্বার্থ, আঞ্চলিক বন্ধুত্ব এবং জোটগত সম্পর্ক। বন্ধ হয়ে যেতে পারে বহু শিপিং ও জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।